ত্রিপুরা খুবই উত্তাল। প্রথম দিকে ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছিল আমরা এখন দেখব। এই যে আমাদের যে চাকর ছিল, বাংলার চাকর, চাকরদের বংশ পরম্পরা চাকর, সেই প্রদ্যুৎ কি বলে। শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে, পাশাপাশি বাংলাদেশকেই এই লোকটার একটু পরিচয় বলে নিচ্ছি। এটা হচ্ছে বাংলার বংশানুক্রমিক চাকর, চাকরের বাচ্চা চাকর, এভাবে করেই বলতে হয়, আর এর থেকে নিচু বললে সেটাই বলো। প্রদ্যুৎ বিক্রম মাণিক্য, যেটা এখন আবার দেববর্মন উপাধি ধারণ করেছে। ওরা তো আসলে আপনার মঙ্গলয় ড্রেসের লোক। আমি ওকে এভাবে মেনশনও করে দিয়েছি যে প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মন। এই কুকুরটা হচ্ছে ত্রিপুরার তথাকথিত রাজা আর কি, ত্রিপুরার তথাকথিত রাজা। তো সে বংশ পরম্পরায় বাংলার চাকর বলছে কারণ ওই যে মাণিক্য উপাধি এটা দিয়েছিল কিন্তু বাংলা সুলতানেরাই। এগুলো আমাদের পেজে আলোচনা করা আছে, তো চলুন শুনে নেই সে কি বলেছিল। এখান থেকে ঝামেলা শুরু। इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। ছাত্র শুনলেন? এই এই কুকুরের কথা বেশি শোনা উচিত না, যে ভারতের এরকম সামর্থ্য আছে বাংলাদেশ ভেঙে আর একটা দেশ বানাবে, এরকম সে আসছে। আবার গত কয়েকদিন আগে, এটা আজকের ঘটনা, আমরা এখন আছি ফেনী থেকে ধরে নিয়ে গেছে বাংলাদেশের কৃষক পরশুরামের বাউরকুমা গ্রামে। এই গ্রামে সকালে কিন্তু একজন কৃষক ইয়াসিন, তাকে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। আমরা এসছি তার গ্রামের যে বাড়ি রয়েছে বাউরকুমা গ্রামের যে গ্রামের বাড়িতে সেটিতে এসে আমরা যেটি দেখছি যে তার মা, তার স্ত্রী এবং আমি এইগুলো নিয়ে আলোচনা করার বিষয় না, এগুলো দেখাচ্ছে হচ্ছে এই যে সবকিছু যে বিএসএফ ধরে নিয়ে গেছে কোথাকার ঘটনা। এই যে প্রদ্যুৎ, গোলাম জাদ প্রদ্যুৎ, ত্রিপুরার তথাকথিত রাজা উপাধি ধারণ করে চলে আর কি। এখন হচ্ছে বিজেপির যে আপনার একটা সন্ত্রাসী যে একটা দল আছে ভারতে, বিজেপি ক্ষমতাসীন দল, এইটার একটা লেজুর ভিত্তিক দল আছে। যেমন ধরেন আওয়ামী লীগের লেজুর ভিত্তিক দল ছিল হচ্ছে আপনার ওই কমিউনিস্ট পার্টি, জাসদ আর কি, ওরকম আর কি একটা দল। তো এখন ধরে নিয়ে গেছে কোথায়? ফেনী সীমান্ত থেকে। সবই কিন্তু ত্রিপুরার কথা। তো ত্রিপুরায় কেন এইসব ঘটনা ঘটছে, কেন ত্রিপুরার এই সমস্ত ঘটনা কেন ঘটছে, আমি এখন সেই বিশ্লেষণে যাব। একটা ছোট্ট একটা উদাহরণ দেই। কেউ যদি আপনাকে ভয় দেখাতে চায়, এটা প্রমাণ করে দেখুন। কেউ যদি আপনাকে ভয় দেখায়, ধরেন ভূতের ভয় বা আপনাকে চমকায় দিল, আপনি যদি আসলেই ভয় পেয়ে যান, তাহলে কিন্তু আপনি তার উপরে খুব রেগে যাবেন। ভয় পেলে এটা আসে, যে রাগটা ভয় পেলে আসে। তো ত্রিপুরার বেশি নাচন কুদন বেশি হচ্ছে ত্রিপুরাতে। কারণটা কি? কারণ হচ্ছে ত্রিপুরা সবচাইতে বেশি ঝুঁকিতে আছে। বাংলাদেশ আর ভারত যদি যুদ্ধ লাগে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং সব থেকে বেশি মানে সর্বনাশ হবে ত্রিপুরা। ত্রিপুরা টিকতে পারবে না, যত বড় কথা বলুক না কেন। আমি এখন আপনাদেরকে সেই জিনিসটা গুগল আর্থের মাধ্যমে দেখাচ্ছি, আমার প্রজেক্টের মাধ্যমে। দেখুন ওদের শক্তি আর আমাদের শক্তি। এইখানে হালকা সবুজ বর্ণের চিত্রিত করা হয়েছে, দেখতে পাচ্ছেন আগরতলা ক্যান্টনমেন্ট, ত্রিপুরা রাজ্যের সামরিক শক্তি। তো এইখানে আপনার এই যে বিএসএফ, এটা কিন্তু কোনো আধা সামরিক বাহিনী না। যারা জানেন না তাদের জন্য বলছি, আধা সামরিক বাহিনী আর হচ্ছে ধরেন আধা সামরিক বাহিনী বাংলাদেশের বিজিবি আধা সামরিক বাহিনী। এখন বিএসএফ কিন্তু এক প্রকারের পুলিশ কিন্তু একটা সিভিলিয়ান ফোর্স, এটা কিন্তু প্যারামিলিটারি কিছু না। তো ওদের একটা নিচু একটা সংগঠন বিজিবির তুলনায়। এটা শুধু আমার কথা বিশ্বাস না হলে অন্যান্য বিশ্বের অনেক দেশের, বাংলাদেশ এবং ভারতের বাইরে কিন্তু অনেক সামরিক বিশ্লেষক আছে, তাদেরটা আপনারা শুনে দেখতে পারবেন। এইখানে গোটা ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যের আয়তন আপনার 10,000 বর্গ কিলোমিটারের বেশি আর কি, 10,000 কিছু বেশি বর্গ কিলোমিটারের কিছু বেশি। আর এই দিকে আমাদের কিন্তু এই যে ত্রিপুরা যতটুকু বড়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আর আপনার চাঁদপুর বিলেও কিন্তু এই পরিমাণ আয়তন না। এই যে এই পর্যন্ত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এগুলো মিলেও কিন্তু ত্রিপুরা সমতুল্য না। তারপর ত্রিপুরা বড়। এখন ত্রিপুরা বাংলাদেশের ভিতরে 3 দিক ঘিরে আছে ত্রিপুরা। তো 3 দিক তো ভারতও ঘিরে আছে, কিন্তু কন্ডিশনকে এটা বুঝতে হবে। তো ত্রিপুরার কন্ডিশন চলুন আগে দেখে নেই। এইখানে ত্রিপুরা ক্যান্টনমেন্ট যেটা দিয়েছি, এখানে হচ্ছে ত্রিপুরা সেনানিবাস। ত্রিপুরার এই সেনানিবাসে ভারতের একটা ডিভিশন সৈনিক আছে, 1 ডিভিশন সৈন্য আছে।
ত্রিপুরা ইয়েতে, এবং এইখানে শুনলে অবাক হবেন ওদের আর কোনো ডিভিশন হেডকোয়ার্টার নাই, ত্রিপুরাতে আছে। এবং এই যে আপনার ভারতের আরেকটা রাজ্য এখানে আছে মিজোরামে ছাড়াই ছিটায় বিভিন্ন ব্যাটালিয়ান আছে, বিভিন্ন ব্রিগেড আছে, কিন্তু ওইখানে কোনো আলাদা করে স্বতন্ত্রভাবে কোনো গ্যারিসন দুর্গ রক্ষাকারী সেনাদল নাই। এটা আছে ত্রিপুরাতে রাখার কারণটা কি? ত্রিপুরার সাথে দেখেন বাংলাদেশের সীমান্ত কত কাছে, এবং ত্রিপুরাতে আগরতলা, এই হচ্ছে আগরতলা, ত্রিপুরার যে রাজধানী সেটা হচ্ছে আগরতলা। এখন যত দেখবেন এই যে যত সমস্যা হচ্ছে ত্রিপুরাতে, যেখানে বাংলাদেশের মানে সহকারী হাই কমিশন, এখন সহকারী হাই কমিশন কেন? রাজধানী নয়াদিল্লিতে তো একটা আছে, আর প্রত্যেকটা রাজ্যে একটা করে সহকারী হাই কমিশন থাকে, সেখানে তারা মানে মারপিট করেছে কয়দিন আগে দেখলেন। তো এত কিছু ত্রিপুরাতে কেন? এটা ভয়ের কারণে করছে, ওরা খুবই ভয়ে আছে। ভয়টা কেন আছে সেটা বলছি। এই হচ্ছে ত্রিপুরা ক্যান্টনমেন্ট, যেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত থেকে দেখেন ওর কত কাছে, আর নামটা কি দিয়েছে? চোদা মাধব আশ্রম। যাই হোক, আল্লাহ মাফ করুন, এটা ওদের সেনার বাহিনীর অংশ এখানে আছে। আর ওদের বিএসএফ এর একটা সেক্টর হেডকোয়ার্টার হচ্ছে এই আগরতলা। ওটা কিন্তু দূরে, এটা কিন্তু রাজধানীতে পড়েছে, আর এটা হচ্ছে আগরতলা জেলাতেই পড়েছে, কিন্তু দূরে। এইখানে একটা বিএসএফ এর একটা মানে রিজিওনাল হেডকোয়ার্টার, RHG রিজিওনাল হেডকোয়ার্টার এখানে। আর ক্যান্ট মানে হচ্ছে ক্যান্টনমেন্ট বা গ্যারিসন। এই হচ্ছে ত্রিপুরার শক্তি। বিপরীতে বাংলাদেশের কি আছে? সেনাবাহিনীর শক্তি দেখি। সেনাবাহিনীর শক্তি হচ্ছে এরকম, এদের সবুজ চিহ্নিত মাইনামাতি ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, যেটা হচ্ছে 33 রেজিমেন্ট, 33 ইনফ্যান্ট্রি ডিভিশন যেটা আমাদের, সেটার অবস্থান হচ্ছে এইখানে। তো আচ্ছা, এইটা গেলে হচ্ছে একটা, এটা হচ্ছে সেনাবাহিনীর, এটা হচ্ছে কুমিল্লা এরিয়া কমান্ড। ওদের ডিভিশনের বিপরীতে আমাদের একটা ডিভিশন। আচ্ছা গেল, তার মানে তো সমান সমান। কিন্তু আর কি আছে যেগুলো ওদের থেকে আমাদের ইউনিকত্ব আছে? আর আছে হচ্ছে, এটা জুম আউট করছি, এই হচ্ছে আগরতলা ক্যান্টনমেন্ট, এই হচ্ছে মাইনামাতি ক্যান্টনমেন্ট। ওরা খুব সহজে এইদিকে কসবাতে চলে আসতে পারবে। এখন কসবা এটা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। না জানলে জেনে রাখুন, ব্রাহ্মণবাড়িয়া যারা ভারতীয়, যারা গেরুয়াবাজ হয়তো মনে করতে পারে ব্রাহ্মণদের এলাকা ছিল, তাই মানে খুব ব্রাহ্মণদের প্রতিপত্তি। এটা ভুল ধারণা খোকা বাবু। এটা হচ্ছে ব্রাহ্মণ বেরিয়ে যাওয়া। ব্রাহ্মণদের কতগুলো ঘর ছিল, মুসলিমরা ত্রিপুরা বিজয় করার পরে এরা ওইগুলো স্থানটা ত্যাগ করে আরো পার্বত্য অঞ্চলে চলে যায়, সেখান থেকে নাম হচ্ছে ব্রাহ্মণ বেরিয়ে যাওয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া। ওদের একটা ডিভিশন, আমাদের একটা ডিভিশন। আচ্ছা, তারপরে কি আছে? সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, যেটা খুবই দাঙ্গাবাজ মারপিটের এলাকা। এখানে আছে আমাদের রিজিওনাল হেডকোয়ার্টার। কতগুলো সেক্টর নিয়ে একটা রিজিয়ন হয় আমাদের বিজিবির, বর্ডার গার্ড বাংলাদেশের। আর এখানকার রিজিওনাল হেডকোয়ার্টার হচ্ছে সরাইলে। এই যে সরাইলে বর্ডার গার্ড বাংলাদেশ, সরাইল রিজিওনাল হেডকোয়ার্টার, এটা হচ্ছে এখানে অবস্থিত। ভালো কথা, একটা রিজিওনাল হেডকোয়ার্টার আর সেক্টর আর আরও কিছু আছে হচ্ছে সেক্টর হেডকোয়ার্টার। প্রত্যেকটা সীমান্তবর্তী জেলাতেই কিন্তু বিজিবির ব্যাটালিয়ন থাকে। তারপরে এই ব্যাটালিয়নগুলো ছাড়াও কতগুলো ব্যাটালিয়নকে নিয়ে হয় একটা সেক্টর। এই সেক্টরের হেডকোয়ার্টার আবার আছে, আবারও কিন্তু কুমিল্লাতে একটা আছে, কুমিল্লা বিজিবি। দুইটার অবস্থান কিন্তু একই না, কাছাকাছি। একটা হচ্ছে ময়নামতি সেনানিবাসে একটা, আর একটা হচ্ছে এই যে কুমিল্লা SHQ, অর্থাৎ সেক্টর হেডকোয়ার্টার, যেটা হচ্ছে আপনার বিজিবির সেক্টর হেডকোয়ার্টার। মানে এইটা বিজিবির রিজিয়নে পড়েছে, হচ্ছে বিজিবির একটা রিজিওনাল হেডকোয়ার্টার সরাইল, আর এটাকে যে কুমিল্লা সেক্টর হেডকোয়ার্টার হচ্ছে কুমিল্লা। এটা শুধুমাত্র ওদেরটা, আমাদেরটার পশ্চিমে, পূর্বের শক্তি হচ্ছে এইটা। আচ্ছা, উত্তরের শক্তি দেখি। উত্তরের শক্তি এক ত্রিপুরার বিরুদ্ধে আমরা দেখছি। সেনাবাহিনীর শক্তির কথা বললে এখানে আছে হচ্ছে 17 পদাতিক ডিভিশন এরিয়া কমান্ড, সিলেট এরিয়ার যে আপনার হেডকোয়ার্টার, সেটা হচ্ছে 17 পদাতিক ডিভিশনের কেন্দ্র জালালাবাদ ক্যান্টনমেন্ট, যেখানে আমাদের সেনাবাহিনীর একটা ডিভিশন আছে। সমস্ত সাপোর্টিং ইউনিটসহ একটা ডিভিশন আছে, একটা এরিয়া হেডকোয়ার্টারে এইসবই থাকে। আরেকটা আছে হচ্ছে এই যে
SHQ সেক্টর হেড কমান্ডার, হেড আবারও বারবার ভুল বলছি, সেক্টর হেডকোয়ার্টার সিলেট সেক্টরের হেডকোয়ার্টার আবার সিলেটে অবস্থিত। আরেকটা সেক্টর হেডকোয়ার্টার আছে আমাদের, সেটা হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজারের একটা সীমান্তবর্তী থানা। সেই থানায় শ্রীমঙ্গলে আরেকটা আছে, শ্রীমঙ্গল SHQ সেক্টর হেডকোয়ার্টার। তার মানে এটা হচ্ছে ওদের উত্তরে, মানে ত্রিপুরার উত্তরে, ত্রিপুরার এক ডিভিশনের বিরুদ্ধে আমাদের এখানে এক ডিভিশন, সরাসরি উত্তরে এক ডিভিশন। আমাদের একটা রিজিয়ন হেডকোয়ার্টার এখানে আছে, আর এদিকে আছে এরিয়া হেডকোয়ার্টার, আরেকটা এরিয়া সেক্টর হেডকোয়ার্টার 3টা। ওদের এখানে কিন্তু কিছুই নাই। ওদের এখানে কিছু বলতে নাই মানে আমি পুলিশের কথা ধরি নাই, বাংলাদেশের পুলিশের কথা ধরি নাই। ওদের কিন্তু আমাদের যেমন র্যাব আছে, ওদেরও র্যাট নামে একটা বাহিনী আছে। আমাদের আর্ম পুলিশ আছে, ওদের আছে, ওগুলো ধরি নাই। আর ওগুলো ধরি নাই, তারপরও শুধু একটা কথা বলে রাখি, আচ্ছা ওই কথাটা পরে বলছি। এই আবার দক্ষিণ দিকে শক্তি এবার দেখি। দক্ষিণ দিকে আছে সেনাবাহিনীর 3টা ক্যান্টনমেন্ট, 3টা ব্রিগেড এখানে থাকে। দিঘিনালা ক্যান্টনমেন্ট, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট, গুইমারা ক্যান্টনমেন্ট। খেয়াল করে দেখেছেন? এই ক্যান্টনমেন্টগুলো কিন্তু একেবারে সারিবদ্ধভাবে করা। কি জন্য করা জানেন? এটা কিন্তু ওই উপজাতিদের জন্য করা না। উপজাতিদের আমরা গোনায়ও ধরি না, যারা বিদ্রোহী আছে এদেরকে আমরা গোনায়ও ধরি না। ওরা সাহায্য পায় হচ্ছে মিজোরাম থেকে। বাংলাদেশের সেনাবাহিনীর এই যে বিন্যাস, এটা করা হয়েছে মূলত ভারতের চিন্তা মাথায় রেখে, ভারতকে মাথায় রেখে। আর এই সব কারণেই এইদিকে 3টা হেডকোয়ার্টার, এদিকে 3টা ক্যান্টনমেন্ট, 3টা ব্রিগেড আছে। 3টা ব্রিগেড মানে একটা ডিভিশনের সমতুল্য, 24 পদাতিক ডিভিশনের বিভিন্ন অঙ্গ সংগঠন এগুলো। এখানে একটা ডিভিশন আছে, এইখানে একটা ডিভিশন আছে। 1, 2, 3টা ডিভিশন তো চোখ বন্ধ করে এখানেই হয়ে গেছে। ওদের একটা ডিভিশনের বিরুদ্ধে 3টা ডিভিশনের ঘের আছে। তাই ওরা যেটা করতেছে, কয়দিন পর পরে এই যে এখান থেকে ফেনী সীমান্ত থেকে মানুষ ধরে নিয়ে যাওয়া, তারপরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণ করা, বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢোকার চেষ্টা করা, এগুলো কি জানেন? যখন আপনি বুঝতে পারবেন যে আপনার তো দুর্বলতা, আপনার অবস্থা খুবই খারাপ, সঙ্গীন অবস্থা, আপনাকে ধরলে আপনি আর বাঁচতে পারবেন না, অতএব আমাকে ধরার আগে আমি ধরবো। ওরা ভয়ের কারণে চালিত হচ্ছে, ভয়ের কারণে চালিত হয়ে এসব করতেছে যে আমাকে অ্যাটাক করার আগে আমি অ্যাটাক করবো, কারণ আমাকে অ্যাটাক করলে তো আমি বাঁচতে পারবো না। এই ভয়ের কারণে করতে সব কিছু খেয়াল করে দেখবেন, সব ঝামেলা কিন্তু ত্রিপুরা থেকে আসতেছে। ত্রিপুরার এই তথাকথিত এই যে বললাম, এই যে গোলামজাদ একটা আছে, গোলামের পুত বলতে হয় একবারে খাঁটি বাংলা ভাষায়। এই গোলামের পুত যেসব কথা বললো, এই গোলামের পুতের কথা হয় আর কি। তোরা মানিক উপাধি পেয়েছিলে বাংলা সুলতানদের অনুগ্রহের কারণে, তোদের মুখে এইসব বড় বড় কথা চাকরের মুখে মানায় না। তো এই ঘটনা ত্রিপুরা থেকে, ত্রিপুরার ওই চাকর বংশীয় প্রদ্যুৎ একবার বলতেছে বাংলাদেশকে আপনার ভেঙে দেওয়ার ক্ষমতা ভারতের আছে। আবার এই দিকে হচ্ছে ফেনী সীমান্ত, আপনার আগরতলাতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আগুন দেওয়া হয়েছে, মানে মারপিট করা হয়েছে, হামলা করা হয়েছে। আজকে আবার এখান থেকে ফেনী থেকে ধরে নিয়ে গেছে। এইগুলো সবই ওরা ভয়ের কারণে করতেছে। এগুলো তো বললাম যে আমাদের সামরিক শক্তি, সামরিক এবং আধা সামরিক শক্তি। আরেকটা কথা বলি, আমাদের আরেকটা জিনিস কথা তো বলিই নাই, বাংলাদেশের যেই কয়টা জেলা, প্রত্যেকটা জেলাতে একটা করে আনসার ব্যাটালিয়ন থাকে। আনসারের যারা সাধারণ আনসার তারা থাকে, এবং প্রত্যেকটা সীমান্তবর্তী জেলাতে ব্যাটালিয়ন আনসারে একটা করে আনসার ব্যাটালিয়ন থাকে। প্রত্যেকটা থানাতে পর্যন্ত থাকে, প্রত্যেকটা থানাতে। আমাদের এই যে গেরুয়া বাজ যেগুলো আছে, মুখে গোবর মেখে চোনা খেতে খেতে যে কথা বলে, নেংটি পরা লোকজন যাদের টোলে থাকার কথা, এই যে বড় বড় যে কথা বলে, এরা জানেই না যে তোদের বাহিনী 25 লাখ অর্ধ, মানে কি বলে জন্য এটাকে, সিকি কোটি। তোরা তো জানিসই না কুকুর শাবকেরা, যে আমাদের আনসারের সংখ্যাই হচ্ছে 60 লাখ। আর আনসারকে নিয়ে এখন বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আনসার একটা সব থেকে ভালো এবং খুবই চমৎকার একটা বাহিনী। আমাদের আনসার সত্যিকার অর্থে, একদম নিরপেক্ষ কথা বলছি, কোনো একটা বাহিনীর আপনারা তাদের পেশাদারিত্ব, তাদের ক্ষমতা দেখতে পারবেন তাদের কুচকাওয়াজ দেখে। আমাদের আনসার, ওদের সেনাবাহিনী, ওদের সেনাবাহিনীর চাইতে আমাদের আনসার অনেক বেশি ভালো। আর আনসারের 24 সালের এই যে কয়েকদিন আগে যে বিদ্রোহীটা হয়েছে, এটা আমি খুবই খুশি, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। সবাই আলহামদুলিল্লাহ বলেন, কারণ এতে করে যে কয়টা রয়ের এজেন্ট ছিল এগুলোকে বের করে দেওয়া সম্ভব হয়েছে। এখন যারা আছে তারা সবাই আমাদের দেশপ্রেমিক লোকজন। আনসার বাহিনী খুব ভালো একটা বাহিনী। আমাদের এখানে ওদের সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী আছে,
ওদের 1 ডিভিশনের বিরুদ্ধে আমাদের 3 ডিভিশন আছে। ওদের ওই কচু যে বিএসএফ বাহিনীর বিএসএফ এর ওদের একটা ব্রিগেড সমতুল্যের বদলে আমাদের 1টা 2টা 3টা 4টা আছে। আর তো আনসারের কথা বাদই দিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে একটা কথা না বললেই নয়। এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এগুলো সবই কিন্তু ত্রিপুরার খাস ভূখণ্ড। বাংলা সুলতানেরা 1352 সালে এগুলোকে অধিকার করে নেওয়ার পরে সুলতান ইলিয়াস শাহ সেই সময় কিন্তু ওদের ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল এই যে কসবাতে। এই যে কসবা দেখছেন না, নাম ছিল কৈলাসকর। এখানে নাম দেয়া হচ্ছে সুলতানি আমলে কসবা সেনাঘাটি, এবং বাংলার সৈন্যদেরকে এখানে জায়গির দেওয়া হয়েছিল। এই সৈনিকদের বংশধররা কসবা, সরাইল, এই ব্রাহ্মণবাড়ি অঞ্চলে বসবাস করে। তারা কতটা যুদ্ধংদেহী যোদ্ধা মানুষ তারা আপনারা নিজেরাও জানেন। তো একটা কথা বলবো, একটা কথা বাংলায় প্রচলিত আছে, যত গর্জে তত বর্ষে না। তোরা যত গর্জন করছিস বাস্তবে তত বর্ষাবে না। বাস্তবে বাংলাদেশের ভিতরে এসে ঢুকে দেখিস, যদি যুদ্ধ লাগে এক ব্রাহ্মণবাড়িয়ার লোকেরাই তোদেরকে ওই ত্রিপুরা পার করে একদম মিজোরামের বাইরে বের করে দেবে। সবাইকে ধন্যবাদ।